কচুয়া উপজেলার নামকরণ জমিদার কচু রায়ের নাম অনুসারে হয়েছে বলে জানা যায়। কচুয়া উপজেলার আয়তন ১৩১.৬২ বর্গ কিলোমিটার। কচুয়া পূর্বে বরিশালের একটি প্রশাসনিক ইউনিট ছিল। ১৮৬৩ সালে বাগেরহাটকে মহকুমা করা হলে কচুয়াকে বরিশাল থেকে কেটে এনে বাগেরহাটের অন্তর্ভুক্ত করা হয়। নারিকেল সুপারি উৎপাদনে কচুয়ার বিশেষ খ্যাতি রয়েছে। এই উপজেলার জলাশয় হিসেবে বলেশ্বর, ভৈরব, তালেশ্বর এবং বিষখালী নদীর নাম উল্লেখযোগ্য। মহান মুক্তিযুদ্ধে কচুয়া উপজেলার বিশেষ অবদান রয়েছে। ১৯৭১ সালে ৩ মে বাধাল ইউনিয়নের শাঁখারীকাঠি হাটে পাক বাহিনী ৪২ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। আর ১৫ই অক্টোবর পাক হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় মঘিয়া ইউনিয়নের ভাষা বাজার ঘেরাও করে ৬০ জনকে আটক করে। পরে স্থানীয় ভাষারহাট পুলের কাছে গুলি করে হত্যা করে তাদের। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকারদের একাধিক ক্যাম্পে কয়েক দফায় হামলা চালায়। পরগাছার মতো অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকায় আত্মসম্মান নেই, এটুকু উপলব্ধি আশ্রয়নে পুনর্বাসিত প্রতিটি পরিবারের হয়েছে। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় 5টি পর্যায়ে এই 252টি পরিবারকে জমিসহ ঘর প্রদানের মাধ্যমে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। বর্তমানে আর কোনো পুনর্বাসনযোগ্য ভূমিহীন গৃহহীন পরিবার না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই কচুয়া উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। বাগেরহাট জেলাটি সম্পূর্ণ একটু পানির সমস্যা আছে, এখানে লবণাক্ততা আছে। এজন্য আমাদের প্রত্যেকটি ঘরেই কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক দেওয়া হয়েছে তাদেরকে। তাদের জন্য পুকুরগুলোতে ঘাটলা নির্মাণ করে দেওয়া হয়েছে এবং এই পুকুরের পানি আমাদের এই উপজেলার বেশিরভাগ মানুষ ব্যবহার করে। এই পুকুরের পানি থেকে পিএসএফ ফিল্টারের মাধ্যমে তারা এই পানিটাই খাবার পানি হিসেবে তারা ব্যবহার করে থাকে। এবং আগামীতে আমরা তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই, যাতে 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ, সে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে যেন আমরা তাদেরকে গড়ে তুলতে পারি। কচুয়া উপজেলা সদরের ট্যাংরাখালী গ্রামে নির্মিত হয়েছে আশ্রয়ন প্রকল্পের নান্দনিক ঘর। এখানেরই উপকারভোগী কয়েকজনের গল্প শোনাব আজ। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ভোগান্তি ছিল পদে পদে। এর মধ্যেও 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিলেন মোমেনা। তখনও তার জগৎ সংসার সম্পর্কে ধারণা হয়ে ওঠেনি। সেই সময়টাতে বাল্যবিবাহের শিকার হয়েছিলেন এই নারী। স্বামী পেশায় দিনমজুর হলেও থাকার মতো ছোট্ট একটা স্থায়ী ঠিকানা ছিল। তিনি একটি রাইস মিলে চাকুরি করতেন। সময়ে গড়াতে থাকে। একই সঙ্গে 4 কন্যা সন্তানের জন্মের মধ্য দিয়ে বড় হয় তাদের পরিবারের পরিধি। বাড়তে থাকে নিত্য সংকট। মেয়েদের কাউকে মাধ্যমিক, আবার কাউকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন। হঠাৎ একসময় স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার ব্যয় মেটাতে একমাত্র অবলম্বন বসত ভিটাটি বিক্রি করে দেন, কিন্তু স্বামীকে বাঁচাতে পারেননি। এরপর শুরু হয় ভাসমান জীবনযাপনের গল্প। তবে এখন তিনি আবারও স্থায়ী ঠিকানা পেয়েছেন প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়নের ঘর উপহার পাওয়ার মধ্য দিয়ে। আমার আব্বা খুব কষ্ট করে আমাকে মানুষ করে, দিন মজুরি খাইতে। আমার আব্বা একবেলা খাওয়াইছে, একবেলা না খাইয়ে রাখছে। আমরাও কাজ কাম করে খাইছি। তারপরে আমরাও মাঝে মাঝে কাজ করছি বাসায়, এ জায়গা ও জায়গা করে খাইছি। লেখাপড়া শিখতে পারিনি সেজন্য। তারপরে বড় হয়েছি, পর আব্বা বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে দিলি পর স্বামীর সংসারে চলে গেলাম। সেখানে যাইও কষ্ট, সেখানে যাইও স্বামীর বিটে বাড়ি ছিল না। তারপরে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হইলো। বাচ্চা কাচ্চা বড় বানাইলাম, কাজ কাম করি আমি করলাম, আমার স্বামী করলো, পরিবারকে বড় বানাইছি। পরে তো হঠাৎ আমার স্বামীর অসুখ হইল, ব্রেন স্ট্রোক করলো। তারপর তো আমার স্বামী মারা গেল। তারপরে তো আমার আর দুর্ভোগ। তারপরে তো এই জায়গা ও জায়গা থাকতাম, এর ঘরে ওর ঘরে খাইতাম। যে বলাই তো খাইতো, যে না বলাই তো খাইতাম না। সেগুলো না খেয়েই থাকতাম। জ্বর বৃষ্টি এলে এর ঘরে ওর ঘরে যাইতাম। চেয়ারম্যান মেম্বারে বললাম যেরকম আমার তো থাকার জায়গা নেই,
আমার একটা ঘর দেন। সেবার ওনারা বলল দরখাস্ত করেন। দরখাস্ত করলাম, ঘরটা পাইলাম। ঘরটা পাওয়ার পরে ঘরটায় আসলাম, আমি খুব খুশি হইলাম ঘরটা পাইয়ে যে আমার একটা বসত বাড়ি হয়েছে। ঘরটা আমারে হাসিনা দিছে সরকার, সে সবাইরই উপকার করছে, আমাদেরও করছে। তার লাগে দোয়া করব, সে আল্লাহ দীর্ঘজীবী রাখুক, সে ভালো থাকুক। সহজ করে নতুন জীবন ব্যবস্থার অভ্যস্ততায় আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে চিন্তা ও আর্থসামাজিক অবস্থান। নতুন প্রজন্ম অন্তত পরিচয়হীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছে। সময়ের ব্যবধানে নিজস্ব ঠিকানায় বেড়ে ওঠা শিশুরাই স্মার্ট বাংলাদেশের সুনাগরিক হবে। শাহিদা খানম, যার বাবা ছিলেন পেশায় একজন কাঠমিস্ত্রি, 5 ভাই বোনের সংসারে বড় হয়েছেন তিনি। অভাবের সংসার, তার উপর মাধ্যমিক পাশ করেছেন কোনো রকমে। হঠাৎ বাবার মৃত্যু হলে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়, পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। একসময় বিয়ে হয় শাহিদা খানমের। এরপর চলে যান প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জে। তার স্বামী সেখানে গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ভাড়া ঘরে ছিল তাদের বসবাস। একসময় শাহিদা নিজেও গার্মেন্টস শ্রমিক হিসেবে নাম লেখান। পোয়াতি হয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন অনেক, কিন্তু প্রসবের সময় সন্তান মারা যাওয়ায় মাতৃত্বের স্বাদ নিতে পারেননি তিনি। এমনকি 5 বছরের বিবাহিত সম্পর্কও নষ্ট হয়ে যায়। একসময় ফিরে আসেন ভাইদের কাছে। সেখানে অনেক সমস্যা মোকাবিলা করতে হয়েছে তাকে। অসহায় এই নারীও পেয়েছেন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। সেখানে সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করছেন শাহিদা খানম। আমার বাবা একজন কাঠমিস্ত্রি আসছিল। আমাদের 5 ভাই বোনের সংসার, মাধ্যমিক পর্যন্ত পড়া সৌভাগ্য হয়েছিল আমার। বাবার নিজস্ব তেমন সম্পত্তি নাই। একটা ঘরের ভিতরে আমরা 2 ফ্যামিলি থাকি। আমার বাবা মারা যাওয়ার পরে বাইরের সংসারের হাল ধরে বিয়ের পর স্বামীর সাথে আমি ঢাকায় যেয়ে গার্মেন্টসে কাজ করছি, কিন্তু সংসারটা বাঁচেনি। আমি মা হইতে পারিনি, তাই ফিরে আসি বাবার বাড়িতে। বাবার বাড়িতে থাকি দীর্ঘ 5 বছর। জামাইয়ের সাথে আমার সেপারেশন হয়ে গেছে। ভাইয়ের বাড়িতে কাজ কাম করি, আমি সেলাইয়ের কাজ করি, খেতা সেলাই, অন্যের বাড়ির কাজ করি, করে দিন যাইতো আমার। মানুষের জীবনে তো সুখ দুঃখ থাকবেই। হয়তো ভাইরা ভাবিদের সংসারে কষ্ট হতো থাকতে, বেশি বড় ঘর না। তারপরে আশ্রয় প্রকল্পের ঘরের জন্য টিউনো স্যারের কাছে আবেদন করি। এক পর্যায়ে আমাদের বাড়িতে আসে খোঁজখবর নেওয়ার পরে আমার মাননীয় শেখ হাসিনার মাধ্যমে একখান ঘর পাইছি আমি উপহার হিসেবে। আল্লাহর কাছে দোয়া করি আপনি আরও দীর্ঘজীবী হন, যাতে অসহায় মেয়েরা আপনার আশ্রয় প্রকল্পের মাধ্যমে নিজের পায়ে নিজে দাঁড়ায় খাইতে পারে। আরও আমাদের জন্য পানির ব্যবস্থা করছেন, কারেন্ট দিচ্ছেন, 2টা পুকুর দিয়েছেন আমাদের ভালোর জন্য। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। রাষ্ট্রের পশ্চাদপদ জনগোষ্ঠীকে মূল স্রোতে তুলে আনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাসগৃহ নির্মাণ করে জমির চিরস্থায়ী মালিকানা দেওয়া হয়েছে। ফলে আর্থসামাজিকভাবে উন্নত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ছোটবেলাতে বাবা মাকে হারিয়েছেন তাসলিমা শেখ। বড় হয়েছেন এই জনপদের পথে পথে। তাকে দেখভালের জন্য কেউ ছিল না। দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন। বোনের বাসার বারান্দায় আশ্রয়ে থেকেছেন। এইভাবেই একসময় চলে আসেন ভিক্ষাবৃত্তি পেশায়। গেল 8 বছর আগে তার বিয়ে হয় আরেক অসহায় পরিবারের সন্তান আলাউদ্দিন শেখের সঙ্গে। স্বামী ঢাকায় রিকশা চালাতেন। সেই সূত্রে তিনিও চলে আসেন রাজধানীতে। আবার একটা সময় ফিরে আসেন নিজ এলাকায়। ভাসমান জীবন কাটানো তসলিমা আশ্রয়নের উদ্যোগে ফিরে পেয়েছেন নাগরিক মর্যাদা। আমার আম্মা মারা গেছে। মারা যাওয়ার পরে ছোটোকালে আমার আব্বা খুব আমাকে কষ্ট দিয়েছে। সেবার একটু ডাঙ্গর যখন হয়েছি তখন আমি ঢাকা চলে যাই।
ঢাকা যাইয়া কাজ করছি। কাজ করার পরে খুব মানুষের বাড়ি কাজ করছি, তাই একবেলা বাদ দিয়েছে আর একবেলা বাদ দেয় নাই। সেই এরপরে চিন্তা করলাম আর একটু ডাঙ্গর হইলাম। ডাঙ্গর হওয়ার পরে আমি চলে গেলাম গার্মেন্টসে। গার্মেন্টসে যাইয়া বেতন অল্প দিত, কিন্তু সেটা আমাকে হইতো না। এরপরে আমি আর একটা গার্মেন্টসে হাবিবুল্লাহ গার্মেন্টসে রয়েছি। হাবিবুল্লাহ গার্মেন্টসে রওয়ার পরে আমি খুব আমার ব্লাড ক্যান্সার হইল। ক্যান্সার হওয়ার পরে আমি ওই যে ঢাকা 250 ফুট ভর্তি ছিলাম। তো আমি ঔষধ চালাইতে পারি না, বিদায় আমি বাড়ি আইছি। আমার বোন কইতেছে যে খাওয়াবো কেডা খাওয়াবে কেডা। সেইবারে আমি কেছি যে ঠিক আছে, তোমরা যদি খাওয়াতে না পারো, আমার তো মা বাপ নেই, তাহলে আমি কাজ করে আমি খাই। এইবারে আমি পানি টানছি। পানি টানার পরে সেবার আমার বইনে গো দিছি। বইনের গো দেওয়ার পরে সেবার আমার বইনে একটু বারিন্দা দিয়েছে। বারিন্দা দেওয়ার পরে আমি সেই জায়গায় বেড়া বোড়া দিয়ে চাল দিয়ে আমি রয়েছি। রওয়ার পরে এর মধ্যে আমি চিন্তা করলাম কি যে আমি কি করব, এই সারা জীবন কি আমি পানি টাইনে খাবো? তাহলে আমি একটা বিয়ে বসি। বিয়ে বসার পরে আমার একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে এর বাবার একটু টুকটাক কাজ করতো, সে তো হইতো না। মানুষে বলতেছে যে ঘর পাবে, সরকারে ঘর দিছে, শেখ হাসিনা ঘর দিতেছে। তখন আমি ওই নামার পরে আমি খুব কষ্ট করে না খাইয়েও আমি দৌড়াছি। দৌড়ানোর পরে আমার শেখ হাসিনা আমার ঘর দিছে। সে খুব ভালো লোক এবং সে আমার মা, সে আমার বাবা। এখন সে আমার মাথা গোজার ঠাই দিছে, সে আমার ঘর দিছে, সেই আমার সব কিছু। এই জায়গার আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, শেখ হাসিনা সে আমার মা যেন ভালোই থাকে, সে যেন সুখ শান্তিতে থাকে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম একসময় সমাজের মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পরিচয়হীনভাবে বোঝা হয়ে উঠেছিল। অক্ষরে জ্ঞানহীন শিশুদের ঠেলে দেয়া হতো উপার্জনের পথে। আশ্রয়নের মতো মহান উদ্যোগ অবহেলিত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখছে। প্রাথমিক পাঠ শেষে সুযোগ পাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার। আলোকিত হয়ে উঠছে প্রতিটি অসহায় পরিবার। দরিদ্র পরিবারে জন্ম আশিসের। বোঝার পর থেকেই অভাব অনটনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন তিনি, যার কারণে পড়ালেখার সুযোগ হয়নি তার। 5 ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার বড়। তারা যে যার মতো করে বড় হয়েছেন, কিন্তু অনিরাপদ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন অসহায় এই মানুষগুলো। ঠিক মতন দুবেলা আহারও জোটেনি তাদের। কখনো কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। পথে প্রান্তরে ঘুরে ক্লান্ত হয়েছেন, কিন্তু কোথাও একটা কাজ জোটেনি। পরে এক সময় দিনমজুরি পেশায় নাম লেখান আশিস। পাশাপাশি বিয়ে করে সংসারীও হন। সময় গড়িয়েছে অনেক, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বদলে দিয়েছে এই পরিবারটির জীবন। আমার বাবা 5 সন্তান, সেও দিনমজুর ছিল, কুলি ছিল। কুলির কাজ করে সে আমাদের সংসার চালাতে পারতো না ঠিকমতো। আমরা এমনও দিন ছিল না খেয়ে আমাদের জীবনযাপন করতে হতো। এক পর্যায়ে যখন আমি একটু বড় হলাম, সব বাবা মাই চায় লেখাপড়া ছেলেকে করানোর জন্য, কিন্তু অভাবের কারণে আমি লেখাপড়া করতে পারিনি। এক পর্যায়ে একটু বড় হলে পরে আমার বাবা মা আমাকে কাজে পাঠিয়ে দেয়। আমি কাজ করতাম, অতি পরিশ্রম হতো, কিন্তু সংসারে সেই অভাব আর দূর হতো না। তখন বাবা মা ঠিক করলো আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আমার ফ্যামিলির, আমার স্ত্রীকে নিয়ে আমাকে আলাদা করে দিল। আমি ভাড়া বাড়িতে চলে গেলাম। ভাড়া বাড়িতে যাওয়ার পরে আমার একটা বাচ্চা হলো, একটা মেয়েকে নিয়ে সেই ভাড়া বাড়িতেই থাকতাম। খুব অভাবের ভিতরে দিন কাটাতাম। ভাড়া দিতে পারতাম না, তার জন্যই অনেক সময় বাড়ি থেকে নামিয়ে দিয়েছে। এক পর্যায়ে আমি অনেক দাগ দেনা হয়ে যাই, এলাকায় থাকতে পারি নাই। চলে গেছিলাম খুলনায়। খুলনায় গিয়ে ওখানে আমি ভ্যানে করে ফল বিক্রি করছি। ফল বিক্রি করে আমার বউ বাচ্চাকে নিয়ে আমি দিন যাপন করছি। তারপরে আমাকে আশ্রম প্রকল্পে একটি ঘরের ব্যবস্থা করে দেয় আমার এই মেম্বার। ওই আমাকে এখানে একটা ঘরের জন্য দরখাস্ত করতে বলে। তখন আমি দরখাস্ত করি এবং এখানে আমার মাননীয় প্রধানমন্ত্রী সে একটি ঘর আমাকে উপহার দেয়। আমি বউ বাচ্চা নিয়ে এখানে আসি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য
সবসময় আমাদের দোয়া বা আশীর্বাদ সবসময় থাকবে। কচুয়া উপজেলা এগিয়ে চলছে উন্নয়নের ছোঁয়ায়। আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এই অঞ্চলের স্বনির্ভর মানুষ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী তেরাবাঁকা খালের মধ্যে শতাধিক মানুষকে ব্রাশ ফায়ারে হত্যা করে। বীর মুক্তিযোদ্ধারা রায়েন্দা বাজার সহ বিভিন্ন স্থানে পাক বাহিনীর সাথে মুখোমুখি লড়াই করে। 1971 সালের 21শে অক্টোবর বগিতে পাক বাহিনীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়। এই উপজেলার উত্তরে মোরেলগঞ্জ, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মঠবাড়িয়া এবং পাথরঘাটা উপজেলা আর পশ্চিমে মোংলা উপজেলার অবস্থান। এই উপজেলার মোট আয়তন 151.23 বর্গ কিলোমিটার। টেকসই উন্নয়নের ভিতকে কেন্দ্র করে সামাজিক ব্যাধি, দরিদ্রতা দূর করতে নেওয়া হয়েছে বহুমুখী উদ্যোগ। ভূমিহীন পুনর্বাসন ও ভাসমান মানুষের স্থায়ী ঠিকানা প্রদানের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা হয়েছে। শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে আশ্রয়নের উদ্যোগে স্থায়ী ঠিকানা মিলেছে ভাসমান পরিবারগুলোর। মালা বেগমের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। সংগ্রামী এই মানুষটির অর্থনৈতিক অবস্থা ছিল একেবারেই বেহাল। একটা কাজের জন্য এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন, কিন্তু উপায় না পেয়ে অবশেষে তিনি মৌয়ালের কাজ শুরু করেন। মধু সংগ্রহ করতেন সুন্দরবন থেকে। তার পরিশ্রম অনেক, কিন্তু উপার্জন ছিল নামমাত্র। 3 ভাই বোনের মধ্যে ছোট মালা 2য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। হঠাৎ একদিন তার বাবা সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হন। এরপর থেকে নানি বাড়িতে বড় হন মালা, এবং সেখান থেকেই তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন তার স্বামী জন্ম থেকেই অন্ধ। আশ্রয় নিয়েছিলেন ভাসুরের বাড়িতে। সেখান থেকে চলে যান চট্টগ্রাম এবং পরবর্তীতে রাঙামাটি। সেখানে তারা ভিক্ষা করে সংসার চালাতেন। 10 বছর সেখানে থাকার পর আবার এলাকায় ফিরে আসেন। একসময় ভূমিহীন বিবেচনায় তাদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আমার আব্বু সুন্দরবনে গেছে, আমার আব্বুরে বাঘে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলাইছে। আমার মায় বিবাহ বইছে আর একখানে। আমরা মানুষের বাড়ি থেকে আমার নানি মানুষ করছে, আমার নানি পালছে আমাকে 3 ভাই বোনেরে। তারপর আমরা বড় হয়েছি। আমার দাদা এরপর আমার দেখে অন্ধ মানুষের কাছে বিয়ে দিয়েছে। এরপরে আমি ওই শ্বশুর বাড়ি থেকে আমার বাসুরের কাজ করছি, তারপরে জায়গো কাজ করছি, কাপড় চুপুর ধুইছি, থাল বাসন ধুইছি। তারপরে এরপরে কাজ করে আমি হ্যাগোতা খাইছি। তারপরে আমার স্বামীর লইয়া কি তুমি দূরে চলো, আমরা লাগলে বিক্রি করে খামো, এখানে থাকবো না, কামও করবো। তারপরে হ্যাগো মনও পাবো না, মারদের খেয়ে কি লেগে থাকুন। এরপরে মানুষের দ্বারা যাই রয়েছি। কোনোদিন মানুষের টাকা দিতে পারি না, অনেক গালাগালি করছে, কি করবো। এরপরে আরে ধরি যে আমাকে একটা ঘর দেন। এরপরে আমার এই শেখ হাসিনার তরফ থেকে এখন ঘর দিছে, আমি এই পাইছি, অনেক শান্তি করতেছে। মাই বললে ঘরে ট্যাঙ্কি পাইছি, তারপরে কারেন্ট পাইছি, মিটার পাইছি, মানুষের উপকার করতে পারে শেখ হাসিনা। এইটাই আমরা চাই, যেন আল্লাহ আরে শান্তি দেয়। 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম। এই প্রজন্মকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা, সুস্বাস্থ্য এবং উন্নত জীবন মান নিশ্চিতে নিরলস কাজ করছে বাংলাদেশ সরকার। জেসমিন বেগমের জন্ম দরিদ্র কাঠ মিস্ত্রির ঘরে।
তার বাবার কোনো পৈতৃক বা নিজস্ব সম্পত্তি ছিল না। এক কথায় এই পরিবারটি এলাকায় ভূমিহীন হিসেবেই পরিচিত ছিল। রাস্তার ধারে গোলপাতারে ঘর বানিয়ে তাদের বসবাস ছিল। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পেরেছিলেন জেসমিন। এর মধ্যে তিনি বাল্যবিবাহের শিকার হন। স্বামী ছিল দিনমজুর, পাশাপাশি ভ্যানও চালাতেন। জেসমিনের শ্বশুরও ছিলেন ভূমিহীন। তারা বসবাস করতেন গুচ্ছ গ্রামে। নিত্য সংকটের মধ্যে কাটত তাদের দিন। তিনি 2 সন্তানের জননী হন। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ি দৈনন্দিন খরচের চাপ। সাধ্যমতো পড়ালেখা করিয়ে সন্তানদের বিয়ে দিয়েছেন। আমার আব্বায় দিনমজুরি খাটতে, আমার আব্বার জায়গা জমি কিছুই ছিল না। আমরা থাকতাম রাস্তার পাশে। তারপর রাস্তার পাশে যখন বাঙ্গিচুরিয়া গেছে বন্যা বাদল, তখন এক বাড়ি ছিলাম। আমি 5ম শ্রেণী লেখাপড়া করছি। মানে কাম কাজ একদিন করলে আর 4 দিন কাজ পায় নাই, বেশি হরতে পারে না, তার না খাই রুচি, কাপড় চোপড় পরতে পারিনি, অনেক কষ্ট করছি। মানে বাড়িতেও কাপড় চোপড় আনি আমার বাপ মা দিয়েছে, আমরা এই পড়ছি। তারপর এই অল্প বয়সে বিয়ে দিয়েছে মানে তোর হেহানো আমাদের কষ্ট। হেহানো জায়গা জমি নেই, গুচ্ছ গ্রাম ছিল হেহানো। এরপর তার 2 ছেলে হয়েছে, এক ছেলে হয়েছে, এক মেয়ে হয়েছে। তেমন লেখাপড়া করাইতে পারিনি। আমি মানুষের কাম কাজ করছি, ঘরে বইয়ে মানুষ খাতা দিয়েছি। আর আমার স্বামী মারি কাম করছে, অনেক সময় কাজ পায় নাই, কর্ম পায় নাই, খাওয়া দাওয়া করতে পারিনি। মানে অনেক কষ্ট করছি। হ্যাঁ, কবার মতন না। হ্যাঁ, যদি পিছের কথা মনে পড়ে অনেক কষ্ট লাগে, অনেক কান্না আসে। কিন্তু হেবা গর্দন নাই, এই জায়গা জমি কিছুই ছিল না। যে এই বন্যা আসতে তারপর একবারে যাইতাম, যাইয়া হেই ঘরে আশ্রয় নিতাম। সেই ঘরে যে আশ্রয় নিতাম সেই ঘরে থাকতাম। এবার যে দাবারটা কমতে আবার ঘরে ছিলাম। একটা বারান্দা ছিলাম আমরা, এই বারান্দা এসে দেখতাম কি ভাঙ্গি ছুটে গেছে। এরপরে এই সরকারে শেখ হাসিনা একটু গড় দিয়েছে। এখন আমি অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ। আমি হের জন্য দোয়া করি, আল্লাহ হে জানি ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ জানি বাঁচাই রাখে। আমরা কষ্ট করছি, কষ্টের ফল আর শান্তি পাইতেছি। আর কোনো যাওয়া লাগে না, জ্বর বৃষ্টি হলে কোথাও যাইনি, আর ঘরেই থাকি। এই যে বন্যা হয়েছে কোথাও লড়িনি, এই ঘরেই রয়েছি। 2 শতক জমি এবং একটি ঘর শুধু আবাসন ব্যবস্থাই নয়, নারী ও শিশুর অধিকার প্রদানের প্রমাণ। রেলবস্তি থেকে খানপুর আশ্রয়ন ভাসমান জীবন থেকে গড়ে ওঠা সামাজিক অবকাঠামোতে নিরাপদ বসবাস একদিনে হয়নি। চলমান ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রায় ছিন্নমূল জনগোষ্ঠীর শক্ত অবস্থান সৃষ্টিতে লেগেছে সময়, শ্রম, সদিচ্ছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করে চলেছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন। আল হেলালের জন্ম রাজধানীতে, কারণ তার বাবা মা দুজনেই যাত্রাবাড়ির একটি আবাসিক ভবনে তত্ত্বাবধায়ক ছিলেন। ছোটবেলায় এক সড়ক দুর্ঘটনায় তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তার 5 বছর বয়সে বাবা মারা গেলে অসহায় হয়ে পড়ে পরিবারটি। সেখান থেকেই 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি। এরপর নামেন কাজের সন্ধানে। কিন্তু শারীরিক প্রতিবন্ধী বলে কেউ তাকে কাজ দিত না, তাই পথে পথে ভিক্ষা করে জীবন চালাতেন কোনো রকমে। এক সময় তার বিয়েও হয়, কিন্তু শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন ঢাকায় থাকার পর গত 3 বছর আগে তিনি শরণখোলায় ফিরে আসেন। এখন তিনি আশ্রয়নের নিজস্ব ঘরে মাকে নিয়ে বসবাস করছেন। ছোটবেলা মা মরিয়ে গেছে, যার পরে আমি অনেক কষ্টে দুঃখে দিন কাটাইছি। পুরানো কাপড় বিক্রি করে খাইছি, মানুষের কাছ থেকে চাইয়া চিনতে খাইছি। তারপরে নিয়া ছোট ছোট ভাই বোন থুয়ে মামারা যাওয়ার পরে ঢাকায় চলে যাই। ঢাকায় চলে যাওয়ার পরে অনেক কষ্ট করছি, চাইয়া চিনতে খাইতে রেখে ভিক্ষা করে খাইছি। এরপর আমার আল্লাহ একটা ছেলে দিছে, স্বামীর বাড়ি অসহায়, তাও মারি গুঁতো দিতে। এরপর আর যাইতেই নাই, এই পোলা লইয়া চাইয়া চিনতে খাইছি। এরপরে পোলা অনেকদিন পর অ্যাক্সিডেন্ট হইল, হওয়ার পরে এবার আবার স্ট্রোক করলো। প্রতিবন্ধীর মতো নাড়তে পারে না, চলতে পারে না। এখন আমি কি খামু, কি করমু? আমার জীবনে অনেক কষ্ট করছি।
আর দুঃখের কথা আর কি কমু, দুঃখে বুক ফাটিয়ে যায়। কর মানুষ নাই, ভাই বোন হারাও মানে জিগায় না, জিগাইবে কি হারাও গরিব, আমিও গরিব। আমি পোলাডালাই খুব অসহায়, খুব অসহায়, মুখ ফাটাই না। যখন ঘর দরখাস্ত দিলাম তখন আল্লাহর রহমতে এই ঘরান কি আল্লাহর উসিলায় পাইলাম, এরপরে এই ঘরানে আইলাম। সারাদিন যেরকম রাখেন তো শান্তিতে থাকতে পারি। আমি আমার একটা বাড়ি ঢাকা শহরে থাকতাম, একটা বাড়ি বেলারুস হিসাবে। বাড়িওয়ালা খুব অসুস্থ ছিল, তখন বাড়িওয়ালা বাড়ি বিক্রি করে আমাদের থাকার কোনো স্থান নেই। তাই আমার নানা বাড়ি আসছি। নানা বাড়ি আসার পরে আমরা থাকবো কোথায়? নদীর পরে আমার খালা বাড়ি ছিলাম। খালা বাড়ি থাকার পরে জনাব মহিউদ্দিন চেয়ারম্যানের কাছে আমি একটা আবেদন দিয়েছি। আবেদন দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে একটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুবই দুঃখ গ্রহণ করছি। আমি খুব শান্তিতে নেই। আশ্রয়নী প্রতিটি শিশুদের চোখে দুরন্তপনা, সাহস এবং অদম্য স্বপ্ন একদিন নিশ্চয়ই এই আশ্রয়ন কেন্দ্র থেকে আলোকিত করবে যার যার পরিবারকে। সামাজিক প্রতিবন্ধকতার শেকলে ভেঙে একদিন নিশ্চয়ই এই শিশুগুলো হয়ে উঠবে আধুনিক সমাজ ব্যবস্থার একজন কারিগর। অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাল্যবিবাহের শিকার হন শিল্পী আক্তার। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। বাবা পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। অভাবের কারণে সংসার চালানো তার জন্য খুবই কঠিন ছিল। শিল্পীর স্বামী ছিলেন মুদি দোকানদার। বিয়ের প্রথম বছরেই তিনি এক পুত্র সন্তানের মা হন। কিন্তু বিয়ের প্রায় বছর 2 মাথায় শিল্পীর স্বামী চট্টগ্রামে আরেকটি বিয়ে করেন। ছিন্ন হয়ে যায় স্বামীর সঙ্গে তার সম্পর্ক। ফিরে যান বাবার বাড়িতে। শুরু হয় তার নতুন আরেকটি জীবন। মাটিকাটা শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। অমানসিক পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ দিয়ে সন্তানকে বড় করেছেন। ছেলেটি এখন অষ্টম শ্রেণীতে পড়ে। এই অসহায় দুস্থ নারীও পেয়েছেন আশ্রয়নের ঘর। আমি অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছি। আমার বিয়ে হয়, শ্বশুরবাড়ি যাই। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে। করার পর অনেক কষ্টে ছিলাম শ্বশুরবাড়ি, তারাইয়ে দেয়। বাবার বাড়ি এসে ছেলে নিয়ে থাকি। সে জায়গায় বসে মানের বাড়ি কাজ করি। মানের বাড়ি কাজ করিয়ে ছেলের লেখাপড়া চালাই। বাবার বাড়ি খুব কষ্টে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা আমাদের একখান ঘর দিছে, ঘরের সাথে আমাদের বিদ্যুৎ দিছে, পানির ট্যাঙ্কি দিছে, টয়লেট দিছে। আমরা সেই ঘরে থাকি। শেখ হাসিনা মার জন্য দোয়া করি যেন অসহায় মহিলাদের আরও ঘর দিতে পারে, তাদের পাশে থাকতে পারে। প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়ে ভাসমান জীবনে কাটানো মানুষগুলোর এই পরিবর্তন এখন দৃশ্যমান। পরিচয়হীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছেন তারা। আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘর আসার পরের থেকে যেটা আমাদের সবচেয়ে বেশি হয়েছে, আমাদের প্রচুর বেদখল খাস জমি ছিল। এই উপজেলাতে প্রায় 9 একর মতো জমি আমরা খাস জমি উদ্ধার করেছি এবং সেখানে আমরা এই মুজিব বর্ষের এই আশ্রয়নের ঘর দিয়েছি। তো এইগুলো উদ্ধার করতে গিয়ে আমরা যেমন যারা অসহায়, যারা ছিন্নমূল বিচ্ছিন্নভাবে বসবাস করতো, সেই লোকগুলোকে আমরা বাছাই করে এখানে নিয়ে এসেছি এবং তাদের আগের যে জীবন, সেই জীবন থেকে তারা একটা নতুন জীবনে আসছে। তাদের জীবনের তাদের সমৃদ্ধি এসেছে, তাদের থাকার জায়গা এসেছে। এই জায়গাগুলো আসলে আমাদের খুব ভালো লাগার। আর যেহেতু আশ্রয়নের প্রথম পর্যায় থেকে আমি এসিলিয়ান হিসেবে কাজ করেছি, ইউনো হিসেবে 2টা স্টেশনে কাজ করেছি, এইটা একটা আসলে অনন্য অনুভূতি। কারণ আমাদের এই লোকগুলোকে একটা স্থায়ী ঠিকানা দেওয়া এবং তাদের জীবন জীবিকার যে মান উন্নয়নে আমরা যে ভূমিকা রাখতে পারছি সরকারের তরফ থেকে, এটা আসলে আমাদের বিশেষ করে আমার একটা অবিস্মরণীয় ঘটনা। যে কোনো সংকটে কিংবা প্রয়োজনে একে অন্যের সহায়ক হিসেবেও পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। আগামী পর্বে আপনারা দেখবেন মোরেলগঞ্জ এবং রামপাল উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা। নিজে একটা ভ্যান চালায় সংসার জীবন করি,
এখন ছেলে মেয়ে লেখাপড়া করতে গেলেই আমার সংসার চলে না। সেখানে মাসে 1,500 টাকা ভাড়া দিয়ে লাগতো, 1500 টাকা ভাড়াতে না বলে ভাড়াতে নামা দিত। খুব কষ্টতে গালিগালাজ করতো। পরের বাসা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 2 শতক জায়গা দিছে, পানি দিছে, টিউবওয়েল দিছে, জায়গা ঠাই দিছে ক্ষেত খামার করার জন্য। গড্ডা হয়ে তো মোটামুটি ভালো, মোটামুটি কি আমি মেলাই ভালো আছি। দুধফলা নিয়ে থাকতেও কোনো কষ্ট হয় না, আর একটা দোকান ব্যবসাও করে খাতে পারতেছি। শেখ হাসিনার জন্য দোয়া করি, আমি তার ধন্যবাদও জানাই যে আমি তার জন্য মেলা ভালো আছি আমি।